ভারতীয় শিক্ষা ব্যবস্থায় কি বেকারত্বের মূল কারণ? দ্য ডার্ক রিয়েলিটি অফ ইন্ডিয়ান এডুকেশনাল সিস্টেম। ভারতের এডুকেশনাল সিস্টেমের দুটি ত্রুটিপূর্ণ জায়গা আছে, না তো আছে এডুকেশন, না তো আছে সিস্টেম। সরকারি স্কুলগুলিতে না তো আছে যোগ্য টিচার, যদিও বা আছেন তারা পড়াতেই পারেন না, কারণ তার জন্য পর্যাপ্ত ফেসিলিটি বা ইনফ্রাস্ট্রাকচারও নেই। প্রাইভেট স্কুলগুলিতে পড়াবেন, সেখানে তো ক্রিটিক্যাল অ্যাডমিশন প্রসেস আছে, আবার প্রচুর টাকা ফিজ আছে, ফলে একটা সাধারণ মানুষের পক্ষে তার সন্তানকে এই প্রাইভেট স্কুলে অ্যাডমিশন করাটা সত্যিই খুব অসুবিধাজনক। তাও মেনে নিলাম যে একজন সাধারণ মানুষ তার সন্তানকে একটি প্রাইভেট স্কুলে অ্যাডমিশন করিয়েছেন, কিন্তু তাতেও তো মার্কেটে চাকরি নেই। বর্তমানে এডুকেশনটা একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, এখানে স্টুডেন্টকে অ্যাজ এ কাস্টমার ট্রিট করা হয়। এই শিক্ষা ব্যবস্থায় একজন ক্লার্ক তৈরির পদ্ধতি শেখানো হয়। এখনকার এই যে বেকারত্বের জ্বালা, এটা কিন্তু শিক্ষা ব্যবস্থার একটা ফল বলা যেতে পারে। এখনকার যুগে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকের হাতে স্মার্টফোন, ও অধিকাংশ বাড়িতেই কিন্তু আর সাদা কালো টিভি দেখা যায় না, সমস্ত জায়গায় কিন্তু কালার টিভি। আর দেখুন এই শিক্ষা ব্যবস্থাটা সেই 150 বছরের পুরনো শিক্ষা ব্যবস্থা এখনো চলছে। গার্জেনরা তাদের সমস্ত কিছু শখ স্বাদ বিসর্জন দিয়ে তার ছেলে বা মেয়েকে পড়ানোর চেষ্টা করছেন। তার ছেলে বা মেয়ে হয়তো পাসও করছেন, ভালো রেজাল্ট নিয়েই পাস করছেন, কিন্তু যে পরিমাণ চাকরি আসছে তাতে তার সংসার চলছে না, বা সেই চাকরি থেকে পাওয়া মাইনেতে তার সংসার চলছে না। এই শিক্ষা ব্যবস্থাতে কি ভুল আছে, আর কিভাবেই বা সেই ভুলটাকে রেকটিফাই বা শোধরানো যেতে পারে? এই ভুলের জন্য দায়ীটাই বা কে? এই শিক্ষা ব্যবস্থাটা ব্রিটিশ আমলের শিক্ষা ব্যবস্থা। লর্ড ম্যাকাউলে এই শিক্ষা ব্যবস্থার ডিজাইন করেছিলেন, যার মূল উদ্দেশ্য ছিল পরাধীন ভারতবর্ষে কিছু যোগ্য ক্লার্ক তৈরি করা, নেতা নয়। কিন্তু কিছু কিছু উদাহরণ দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যেমন যখন এই শিক্ষা ব্যবস্থাটা তৈরি করা হয়, তখন তারা ফার্স্ট কোন বিষয়টার উপর গুরুত্ব দিয়েছিলেন? তারা গুরুত্ব দিয়েছিলেন টাইমিং এর উপর, যাতে ক্লার্করা টাইম মতো অফিসে আসে, টাইম মতো বাড়ি যায়, টাইম মতো টিফিন খায়। সেইভাবে স্কুলেও ঘন্টা বা টাইমের ব্যবস্থা করা হয়। দেখবেন স্কুলগুলোতেও টাইমে পড়া স্টার্ট হয়, টাইমে পিরিয়ড শেষ হয়, টাইমে টিফিন হয়, টাইমে ছুটি হয়। এই শিক্ষা ব্যবস্থা তৈরি করার সময় আরেকটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে আদেশ পালনকারী কিছু লেবার তৈরি করা। এমন কিছু লেবার তৈরি হবে যা ব্রিটিশের আদেশ পালন করে চলবে। তাই দেখুন স্কুল লেভেলে ফিক্সড সিলেবাস, ফিক্সড বই, ওই লেখাই লিখতে হবে, লেখার বাইরে লিখলে কিন্তু ভুল, সেই ভুল হলে উত্তর কেটে দেওয়া হবে। তাদের মূল উদ্দেশ্যই ছিল এটাই যে কোনোভাবে মানুষ যেন ক্রিয়েটিভ না হয়ে পড়েন, নতুন নতুন আইডিয়া যেন মানুষের মধ্যে না আসে, তারা যেন গতানুগতিক পদ্ধতি ফলো করেন। এমন একটি শিক্ষা ব্যবস্থা হবে যেখানে শুধু কপি পেস্ট জানবে মানুষ, নতুন কিছু সৃষ্টি জানবে না। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ব্রিটিশরা জেনে শুনেই ফার্স্ট সেকেন্ড থার্ড এই কম্পিটিশন চিন্তাধারাটা এনেছেন, যাতে একে অপরকে সাহায্য না করা। ওই জন্য দেখবেন যারা ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড হয়, তারা দেখবেন নিজেদের যখন পরীক্ষা দেয় না, তখন পাতা দিয়ে যে লেখা হচ্ছে সেটাকে চাপা দিয়ে লেখে। যদি অন্য কেউ দেখে নেয় তাহলে তো সে তার থেকে একটু বেশি নাম্বার পেয়ে যেতে পারে, তাই না? ইউএসএ বা চায়নাতে কিন্তু এই ধরনের শিক্ষা পদ্ধতি না। সেখানে যদি কেউ নতুন জিনিস আবিষ্কার করেন, তারা সবাই মিলে বসে একটা গ্রুপে সেটা ডিসকাস করা হয়, এবং সেটাকে আরো কিভাবে উন্নত করা যেতে পারে এবং কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে সেই বিষয়টাতে তারা নজর দেন। আর এই ভারতবর্ষে যদি আপনি কোনো ইমপ্রুভমেন্ট আইডিয়া নিয়ে আসেন, দেখবেন আপনি এই ইমপ্রুভমেন্ট আইডিয়া যার সাথে শেয়ার করছেন, সে দেখবেন আপনার আইডিয়াটাকে কপি পেস্ট করে দিয়েছে, করে দিয়ে নিজের নাম ইউজ করে নিন। এই শিক্ষা ব্যবস্থায় বন্ডিং তৈরি হয়নি, রিলেশনশিপ তৈরি হয়নি, বিশ্বাস তৈরি হয়নি, লিডারশিপ তৈরি হয়নি, ক্রিয়েটিভিটি তৈরি হয়নি। ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখছেন, তাদের যদি মনে হয় যে আপনারাও আমার সাথে একমত, তাহলে কমেন্ট করে জানাবেন, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং মানুষের কাছে এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন। এই বন্ডিং এবং রিলেশনশিপের অভাবেই ভারতবর্ষে মানুষ কি করে, ছোট 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 ব্যবসাদার হয়, বড় আকারের কোনো ব্যবসা তৈরি করতে পারে না। এই যে একটা সবাই মিলে সমবায় পদ্ধতিতে একটা বড় ব্যবসা হবে, সেটা হচ্ছে না। বিশাল বড় কোনো বিজনেস খুব কম জনের দেখা যায়। আপনারাও জানেন, আমরাও জানি, নামকরা কিছু গোষ্ঠীরই বড় বড় বিজনেস আমরা দেখে থাকি। এবার আসছি এক একটা প্রবলেমে। সিলেবাস লেভেলে কি প্রবলেম আছে? এই সিলেবাসে স্কুলগুলিতে শেখানো হয় a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত। আচ্ছা বলুন তো, আপনারা যারা চাকরি জীবনে যোগদান করেছেন, কতটা এই ধরনের জিনিস কাজে লাগে? এর ডিটেলসটা অতটা কাজে লাগে? বা আপনার চাকরি জীবনে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল সেটা কতটা কাজে লাগে? এই সমস্ত বিষয়গুলোকে অল্প অল্প করে জানানো দরকার। এই বিষয়টা নিয়ে পুরো একটা সিলেবাস তৈরি করার কোনো মানে হয় না। সিলেবাস এমন ভাবে তৈরি হওয়া উচিত যেখানে প্র্যাকটিক্যাল ইউজ হবে, যেখানে একটা ছাত্র বা ছাত্রী যখন মার্কেটে আসবে বা চাকরি জীবনে আসবে, তখন তার চাকরি পেতে যাতে কোনো অসুবিধা না হয়, বা সে নিজে যাতে নতুন করে কিছু ডেভেলপ করে।
যেমন আমি আপনাকে দু একটা উদাহরণ দিচ্ছি। যেমন একটা ছাত্র বা ছাত্রীকে এগুলো জানানো দরকার যে ক্রেডিট কার্ডের প্রয়োজনীয়তা বা অপ্রয়োজনীয়তা কি, কোথায় ইনভেস্ট করা যেতে পারে, ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিং এ মানুষের ভূমিকাটা কি। শুধু বই মুখস্থ করে আমি গোল্ড মেডেল পেলাম, আর যখন আমি ইন্টারভিউতে যাচ্ছি আমি প্র্যাকটিক্যাল কোনো কোয়েশ্চেনের উত্তর দিতে পারছি না, এই শিক্ষা ব্যবস্থার কোনো দাম নেই। এবার আসছি টিচারের প্রবলেম। সরকারি স্কুলগুলিতে এমন পদ্ধতিতে বা এমন ভাবে শিক্ষক নিয়োগ করা হচ্ছে যে টিচাররা স্কুলে গিয়ে ঠিক মতো পড়াতে পারছে। পদ্ধতিটার ডিটেলস আমি আসছি না, এটা আপনারা আমার থেকে ভালো জানেন। আবার যে সমস্ত যোগ্য টিচার নিযুক্ত হয়েছেন সেই সমস্ত টিচাররা যোগ্য ইনফ্রাস্ট্রাকচারের অভাবের জন্য ভালো করে পড়াতেই পারছে না, বা তাদের যে কোয়ালিটি সেই কোয়ালিটি দিতেই। যদি কোনো টিচার তা সত্ত্বেও ভালোভাবে পড়াতে চান, তার উপর তাকে চাপিয়ে দেওয়া হয় মিড ডে মিলের কাজ, ভোটের কাজ, তাহলে উনি পড়াবেনটা কখন? এইবার আসছি প্রাইভেট স্কুলগুলোর কথা। এখানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে বছরে বছরে ফিস বেড়ে যায়, অ্যাডমিশন ফিস বাড়ে, ডোনেশন ফিস বাড়ে। এখানে যোগ্য টিচাররা কম বেতন পান, তার ফলে যারা খুব ভালো টিচার তারা বেশি দিন এই প্রফেশনটাতেই থাকেন না, তারা বেশিরভাগ কর্পোরেটে চলে যাচ্ছেন বা এমএনসিতে চলে যাচ্ছেন, যেখানে অনেক উচ্চ বেতনের চাকরি তারা পাচ্ছেন। প্রাইভেট স্কুলগুলিতে গার্জেনরা তার সন্তানকে পাঠাচ্ছেন, নিজেরাও তাদের সাথে বসে হোমওয়ার্ক করছেন, সন্তানকে স্কুলে দিয়ে আসছেন, নিয়ে আসছেন। এত কিছু করার পরেও সন্তান যখন খারাপ রেজাল্ট করে, স্কুল কর্তৃপক্ষ সেই প্যারেন্টকেই ধরেন, বলেন যে আপনি আপনার সন্তানকে ভালো করে পড়াননি। আরে সন্তানকে যদি বাবা মাই ভালো করে পড়াতে পারবেন তাহলে স্কুলগুলোতে দিয়েছেন কেন? এইবার আসছি গার্জেনদের প্রবলেম। আপনারা তো দেখতে পাচ্ছেন যে খুব বেশি ফিস দিয়ে খুব বড় স্কুলে ভর্তি করেও ছেলেমেয়েরা বেকার হচ্ছে। তাহলে এই খুব বেশি খুব ভালো স্কুলের কথা না, একটা মোটামুটি স্কুলে নিজের সন্তানকে ভর্তি করান, তার আদার্স অ্যাক্টিভিটি এবং ক্রিয়েটিভিটির উপর জোর দিন। সেগুলো না করে আপনারা ভাবছেন আমার পাশের বাড়ির ছেলেটা ডাক্তার হয়েছে, পাশের বাড়ির ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে, পাশের বাড়ির ছেলেটা আইটিতে চাকরি করছে, সুতরাং আমার ছেলেকে একটা বড় ডাক্তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে। এগুলো তো ভুল। আপনার ছেলে ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে কিংবা ডিজিটাল ক্রিয়েটর হবে সেটা তো তার উপর নির্ভর করছে, সে কোনটা ভালোবাসে সেই লাইনটা বা সেই ফিল্ডটা তাকে দিন, দেখবেন সে সফল হবে। এবার আসছি স্টুডেন্টদের প্রবলেমে। দেখুন স্টুডেন্টরা, আপনারা পুরোটা মা বাবার উপর দায় ছেড়ে দিতে পারেন। যখন বাইক কেনেন, মোবাইল কেনেন, তখন তো বেশ একদম জেদ করে মা বাবার কাছ থেকে অর্থ নিয়ে কিনে ফেলেন, কিন্তু যখন অ্যাডমিশনের ব্যাপার হয় পুরোটা কেন মা বাবার? আপনারা তো চারপাশের পরিবেশ দেখছেন, জানছেন, তো সেই পরিবেশ অনুযায়ী আপনাদের ডিসিশন নেওয়া উচিত। ধরনের কেরিয়ারে আপনাদের যাওয়া উচিত। কোন একটি কেরিয়ার চুজ করার সময় মা বাবার সাথে ডিসকাস করুন, তার ভালো দিক তার খারাপ দিক দুটোই তুলে ধরুন, দেখবেন পেরেন্টরা কনভিন্স হবেন। এবার আসছি আমি সলিউশন। এই এডুকেশন সিস্টেম এই রকমই থাকবে, ধীরে 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 চেঞ্জ হবে, তাই যুগের সাথে চেঞ্জ আপনাদের হতে হবে। স্কুল কলেজে শুধুমাত্র ভালো রেজাল্ট করা, একটা ডিগ্রি অর্জন করা ইত্যাদি মূল লক্ষ্য হলে হবে না, আপনাদের প্র্যাকটিক্যাল বিষয়ে বেশি করে জোর দিতে হবে। যদি আপনার মধ্যে ম্যানেজমেন্টের ভালো নলেজ থাকে তাহলে এমবিএ করারও প্রয়োজন লাগে না, চাকরি আপনি পাবেন। পড়াশোনা করে একটা সরকারি চাকরি পেলেই আমার জীবন সফল, এই চিন্তাধারাটাই ভুল। আপনি একজন ভালো ব্যবসায়ী হতে পারেন, আপনি একজন ভালো ক্রিয়েটর হতে পারেন, আপনার ইনোভেশনের দ্বারা গোটা বিশ্ব উপকৃত হতে পারে, সেটা আপনাকেই খুঁজে বার করতে, নিজেকে আরো বেশি গ্রুম করতে হবে, ডেভেলপ করতে হবে। ভারত সরকার ও রাজ্য সরকার উভয় কিন্তু এই পুরনো সিলেবাস সিস্টেমকে পরিবর্তনের চেষ্টা করছেন। তাই দেখবেন এখন গ্র্যাজুয়েশন লেভেল অলরেডি চেঞ্জ হয়েছে, ক্লাস 11-12 এর সিলেবাস চেঞ্জ হচ্ছে এবং পরীক্ষা পদ্ধতিও কিন্তু চেঞ্জ হচ্ছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। কিন্তু যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিও।